এই যে তোফায়েল সাহেবদের যেই সুপারিশগুলো এগুলো এবং আমাদের সুপারিশগুলো এগুলো পর্যালোচনা করে আমরা একটা পরিচালিত আইনি কাঠামো তৈরি করা দরকার। এবং আমরা শেষের দিকে বলেছি এই আইনি কাঠামোতে কী থাকা দরকার, কী থাকাটা গুরুত্বপূর্ণ। এই আইনি কাঠামো তৈরি করে তারপরে আমাদের নির্বাচন করা উচিত। তো এবং আমরা এই আইনি কাঠামোতে কী বৈশিষ্ট্য থাকার কথা আমরা এই যে ওখানে ওই যে পাঁচে আছে ওখানে হেডলাইনগুলো আছে। একীভূত আইনি কাঠামোগত সংস্কার, নির্বাচন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব, ওয়ার্ড সভা, যোগ্যতা অযোগ্যতা জবাবদিহিতা, আর্থিক সক্ষমতা, জনবল কাঠামো, স্থানীয় সরকার কমিশন, যেটা বিলুপ্ত করা হয়েছে আবারও ওনারাও রিকমেন্ড করেছেন। তারপরে স্বাস্থ্য, পানি, স্যানিটেশন এগুলো স্থানীয় সরকারের মাধ্যমে করা, প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, মনিটরিং, জবাবদিহিতা, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, অর্থাৎ স্থানীয় পর্যায়ে ওনারা প্রস্তাব করেছেন যে উপজেলা পর্যায়ে বিচারালয় নিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি ওনারা প্রস্তাব করেছেন। তো আমরা মনে করি যে এই নির্বাচনের আগে যেটা করা দরকার, এই স্থানীয় সরকার আইনগুলোকে পুনর্বিন্যাস করা দরকার, এগুলোকে জরুরি করা দরকার। এর মাধ্যমে আমরা যাতে একটা কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেটা নিশ্চিত করা দরকার। এর মধ্যে যেটা ঘটেছে, আমাদের সরকার কতগুলো সিদ্ধান্ত নিয়েছে। যে একটা সিদ্ধান্ত তো আপনারা জানেন যে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছে জেলাতে এবং সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছে। এবং সম্প্রতি সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো এমপি সাহেবদের জন্য বসার জায়গা ঠিক করে দিয়েছেন। তো এটা ওই যে আমরা বলেছি, আমি আজকের প্রথম আলোতে একটা আর্টিকেল আছে, আপনারা দেখেছেন কি না? এই যে আজকের প্রথম আলোতে এটার উপরই এমপিদেরকে বসার জায়গা দেওয়ার যেই সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আমি বলেছি এর মাধ্যমে এমপি রাজ সৃষ্টির উদ্যোগ হবে। এবং আমাদের যেটা ঘটেছে গত সরকার মানে হাসিনার আমলে, সেটা হলো এই নির্বাচনগুলোকে দলীয় করা হয়েছে এবং ওখানে এমপি সাহেবরাই মূলত এই যে সব কিছু নিয়ন্ত্রণ করেছে, রাজনীতি থেকে আরম্ভ করে উন্নয়ন অধিকাংশ ক্ষেত্রে তাই করেছে। এবং ওই যে আমাদের একজন সাবেক মন্ত্রী বলেছিলেন এমপি সরকার, এমপি রাজ, তো এমপি রাজ আবারও যেন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। তো এটা এই যে সরকারের যে সিদ্ধান্ত যে বসার জায়গা করে দেওয়া, তার মানে একটা পরিদর্শন কক্ষ তৈরি করে দেওয়া, এটা একটা যে অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত। কারণ এর মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কারণ স্থানীয় সরকারে যে এখানে ওই যে এমপি সাহেবদেরকে যেখানে বসতে দেওয়া হয়, তাহলে তারাই এগুলো পরিচালনা করবেন। এর মধ্যে এখন দ্বন্দ্ব আছে। স্থানীয় সরকার এই যে উপজেলা পর্যায়ে যেমন উপজেলা চেয়ারম্যানের সাথে সেই ইউএনের সাথে দ্বন্দ্ব আছে, এবং কোনো জায়গায় এই যে এমপিদের সাথে দ্বন্দ্ব আছে। এখন ওখানে যদি তাদেরকে বসতে দেওয়া হয় তাহলে এই দ্বন্দ্বটা আরও চরম আকার ধারণ করবে। এবং শুধু তাই নয়, এটা সংবিধানের পরিপন্থী। আমি আজকের কাগজ আজকের খবরের কাগজ যেটা লিখেছি, যেমন সংবিধানের 59 অনুচ্ছেদের পরিপন্থী। সংবিধানের 59 অনুচ্ছেদে বলা আছে যে সংসদ সদস্যদেরকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হবে। আইন প্রণয়ন মানে কি? আইন তৈরি করা, আইন সংশোধন করা, আইন বাতিল করা ইত্যাদি। এবং ওই যে মোটা দাগে আইন প্রণয়ন এর অন্তর্ভুক্ত হলো যে আমাদের স্থানীয় সরকার প্রতিনিধিদের যে সরকারের বাজেট অনুমোদন করা এবং নীতি নির্ধারণের বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করা, মতামত দেওয়া, এগুলি হলো আমাদের সংসদের কাজ। সংসদটা হলো মহান জাতীয় সংসদ, হাউস অফ দ্য পিপল। এবং তাদের কাজ কিন্তু ওই সুন্দর বিল্ডিংটাতে, ওই যে লুই খানের তৈরি সেই আর্কিটেকচারাল মনুমেন্ট ওখানে। এবং তাদেরকে এখানে ওই যে বসবাসের জায়গা, তাদেরকে অফিসে দেওয়া হয়েছে, কারণ ন্যাম ভবন তাদের এটাই হলো তাদের দায়িত্ব। স্থানীয় সরকারের তাদের দায়িত্ব নয়। তো এটা সংবিধানের 59 অনুচ্ছেদের লঙ্ঘন। না, সংবিধানের 65 অনুচ্ছেদ, এটা হলো সংবিধানের 65 অনুচ্ছেদ। আপনারা প্রথম আলোতে আজকে এটা পড়ে নিয়েন। আর একই সাথে সংবিধানের
59 লঙ্ঘন। আমি তো আপনাদের পড়ে শুনিয়েছি। 59 বলা আছে, আইন অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক একাংশে স্থানীয় শাসনের বাদ দেওয়া হইবে। অর্থাৎ ওই যে জেলাতে জেলা পরিষদ নির্বাচিত জেলা পরিষদ, উপজেলা নির্বাচিত উপজেলা পরিষদ, ইউনিয়নে নির্বাচিত ইউনিয়ন পরিষদ, এরাই কিন্তু শাসন কার্য পরিচালনা করবে। কিন্তু আমাদের এমপি সাহেবদের যদি বসানো হয় তাহলে তারাই সব নিয়ন্ত্রণে নিয়ে নেবে। তো আমাদের এটা তাহলে আমাদের এই 59 লঙ্ঘন। আরেকটা লঙ্ঘন হলো আমাদের আদালতের একটা রায় আছে এবং গুরুত্বপূর্ণ রায়, সেটারও লঙ্ঘন। আপনাদের অনেকেরই হয়তো জানা নেই যে জোট সরকারের আমলে যেটা হয়েছিল, একটা সরকার একটা পরিপত্র জারি করেছিল। পরিপত্র জারি করে ওটা জেলা মন্ত্রীর পদ সৃষ্টি করেছিল। এবং তখন আনোয়ার হোসেন মঞ্জু, উনি ভান্ডারিয়ার এমপি ছিলেন, উনি আদালতে শরণাপন্ন হয়েছেন এবং উনি দাবি করেছেন যে যেহেতু আমি নির্বাচিত প্রতিনিধি, এই জেলা মন্ত্রী থাকার কারণে আমি আমার নির্বাচনী এলাকায় উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারতেছি না। তখন আদালত যে রায় দিল, আদালত ওই পরিপত্রটাকে অসাংবিধানিক ঘোষণা করলো এবং একই সাথে যেটা করলো সেটা হলো যে বলেছেন সুস্পষ্টভাবে, মন্ত্রী, এমপি, হুইপ যারা কেন্দ্রীয়ভাবে নির্বাচিত তাদের স্থানীয় সরকারে যুক্ত হওয়াটা অসাংবিধানিক। সুস্পষ্টভাবে আদালত, হাইকোর্ট এটা রায় দিয়েছে। তো এবং আর যে প্রশাসক নিয়োগ করেছে, এই প্রশাসক নিয়োগও যে আমাদের ওই যে কুদ্রতালাই পনির মামলার কথা বলেছিলাম, যেটাতে স্থানীয় সরকারের সংজ্ঞায়িত করা হয়েছে, সেটা 1992 সালের রায়, জাস্টিস শাহাবুদ্দিনের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বসম্মত রায়। সেটাতে বলা হয়েছিল, যদি সরকারি কর্মকর্তা কিংবা দেয়ার হ্যান্ডসম্যান, অর্থাৎ অন্য কেউ যদি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে তাহলে এগুলোকে রাখারের দরকার নেই। অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই এগুলো পরিচালিত করতে হবে। তো এখন আমরা যদি অনির্বাচিত যেগুলো যারা স্থানীয় সরকারের জন্য নির্বাচিত নয় তাদের মাধ্যমে যদি আমরা এগুলো পরিচালনা করি তাহলে কিন্তু আমরা ওই যে ওই আদালতের রায়েরও আমরা এটা লঙ্ঘন হবে। আর আরেকটা হলো ওই যে ইটস এ কালারেবল ওই যে লেজিসলেশন, ওই যে আইনে একটা কনসেপ্ট আছে, কালারেবল লেজিসলেশন। এটার অর্থ হলো যেটা আপনি সরাসরি করতে পারেন না সেটা আপনি পরোক্ষভাবে করবেন, এবং ওটা বেআইনি এবং ওটা বলা হয় প্রতারণামূলক। যেমন আমাদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইয়ের জন্য, এই যে ওই জাতীয় সংসদের জন্য, জাতীয় আইন প্রণয়নের জন্য, কিন্তু তাদেরকে পরোক্ষভাবে যদি ওই দায়িত্ব দেওয়া হয়, প্রত্যক্ষভাবে দায়িত্ব দেওয়ার চেষ্টা করে হয় নাই, পরোক্ষভাবে যদি দায়িত্ব দেওয়া হয় উপদেষ্টা করে কিংবা তাদের বসার জায়গা করে দিয়ে, তাহলে কিন্তু এটা হবে ওই যে কালারেবিলিটি, অর্থাৎ এটাও ওই যে সংবিধানের লঙ্ঘন হবে। এটা সংবিধানের সাথে প্রত্যক্ষভাবে যেটা করা যায় না, পরোক্ষভাবে এটা করার প্রচেষ্টা। তো আরও কয়েকটা বিষয় সেখানে আমরা আলোচনা করেছি, যে ত্রিমুখী দ্বন্দ্ব সৃষ্টি হবে, যে এখন তো দ্বন্দ্ব আছে আর ভয়ানক আকার ধারণ করবে। আরেকটা হলো উপজেলাতে যদি আমাদের এমপি সাহেবদের জন্য অফিস দেওয়া হয় তাহলে উপজেলা মুখরিত হবে নেতাকর্মীদের দ্বারা, দলীয় নেতাকর্মীদের, যার ফলে ওই নেতাকর্মীরা সেই পুরো স্থানীয় সরকার ব্যবস্থা পুরো উপজেলাকেই নিয়ন্ত্রণে নিয়ে আসবে। শুধু তাই নয়, এর মাধ্যমে যে 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 সরকার আর দল, যে দুটো ভিন্ন সত্তা, এটার মধ্যে যে পার্থক্য, যেটা গত সরকারের আমলে, আওয়ামী লীগ আমলে যেটা বিলুপ্ত হয়ে গিয়েছিল ওই সরকার আর দলের মধ্যে, তাহলে সরকার আর দলের মধ্যে সেটাও বিলুপ্ত হয়ে যাবে, সেটাও আর টিকে থাকবে না। তো আমরা ওই যেটা আমি আজকে প্রথম আলোর আর্টিকেলে বলার চেষ্টা করেছি, যে সরকার যেটা এই যে বসার জায়গা দেওয়ার মাধ্যমে যেটা করার চেষ্টা করছে, এটা এই যে আইনসম্মত নয়, এটা সংবিধানসম্মত নয়, এটা আদালতের নির্দেশের পরিপন্থী, এবং এটার পরিণতিও মঙ্গলকর নয়। তো আমি আমার ওই যে শেষ লাইনে আমি যেটা বলেছি
আমার আর্টিকেলের শেষ লাইনটা আমি পড়ে পরিশেষে এটি না বললেই নয় যে সরকারি বিরোধী দল নির্বিশেষে সব সংসদ সদস্যদের সরকারের এই সিদ্ধান্তের প্রতি স্বার্থপ্রণোদিত সমর্থন আমাদেরকে হতাশ করেছে। সরকারি বিরোধী দলের মধ্যে এত কোনো দ্বিমত নাই। ওই যে গাড়ির ব্যাপারে যেমন প্লট, ওগুলোর এই ব্যাপারেও তাদের জন্য বসেন। আপনি বলুন স্যার, আপনি ওকে। করেন সাংবাদিকরা উপাদান বহু রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকারের মাধ্যমে গঠিত সংসদের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করেছিলাম। তাই আমার যেটা অনুরোধ, মাননীয় জনপ্রতিনিধিদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা জনস্বার্থ বিবেচনায় নিয়ে সরকারের বর্তমান এবং অন্যান্য সিদ্ধান্তকে মূল্যায়ন করুন এবং জনগণের দোরগোড়া সরকারকে কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নিন। এটা আমার করজোড়ে তাদের কাছে প্রার্থনা, করজোড়ে তাদের কাছে অনুরোধ। তো এই পেপারের মাধ্যমে আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা সুজনের পক্ষ থেকে এই অনুরোধও করব, যেগুলো সংবিধানসম্মত নয়, যেগুলো আদালতের নির্দেশের পরিপন্থী এবং যেগুলো ওই যে জনস্বার্থের অনুকূলে নয়, সেগুলো থেকে সরকার যেন বিরত থাকে। এবং আমরা কিন্তু সরকারকে সমালোচনা করার জন্য বলছি না, আমরা এই কথাগুলো বলছি যাতে সঠিকভাবে সরকার পরিচালিত হয় এবং জনস্বার্থে তারা কাজ করে এবং তারা যেন ভুল পথে না যায়। অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।